জেরিন আক্তার রাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। হাতে ছিল রাহার জন্য শাড়ি, গহনা, আরও কত কি। সেগুলো রাজের হাত থেকে পড়ে গেল। মিষ্টি এসে রাজের পাশে দাঁড়িয়ে রুমানা চৌধুরী বলে, ছোট আম্মু, পুলিশকে জানাওনি? জানিয়েছি, কিন্তু তারা কোনো খবর দিতে পারেনি এখনো। রাদিফের বাবা আর তোর বাবা খুঁজতে বেরিয়েছে, এখনো ফেরেনি। রুমানা চৌধুরীর কথা শেষ হওয়ার সাথে সাথে রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী বাড়িতে ঢুকলেন। সাইমা চৌধুরী এগিয়ে গিয়ে বললেন, রাহা কোথায়? ওকে পাওনি? রুবেল চৌধুরীর মুখটা শুকনো করে সোফায় গিয়ে বসলেন। একই সাথে রাশেদ চৌধুরীও গিয়ে বসলেন। তারা দুজনেই মিষ্টিকে দেখে অবাক হলেন। বউ কি? কিন্তু কিছু বললেন না। রুবেল চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, আমি আমার মেয়েটাকে কোথাও পেলাম না। পুলিশও কোনো খবর দিতে পারছে না। কি করব এখন আমি? আমার মেয়েটা কোথায় আছে, কি খেয়েছে না খেয়েছে, কিছু জানতে পারছি না। মিষ্টি রুবেল চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে বলে, ছোট আব্বু, আমার মনে হচ্ছে রাহা ইচ্ছে করে চলে গেছে। মিষ্টির কথা শেষ হতেই রাজ ধপ করে ফ্লোরে বসে পড়ল। সবার দৃষ্টি রাজের উপর গেল। রাশেদ চৌধুরীর ছেলের কাছে গিয়ে বসল। রাজ তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও ইচ্ছে করেই চলে গিয়েছে। আমি বেশ বুঝতে পারছি বাবা, ও আমার জন্য চলে গিয়েছে। আমারই ভুলের জন্য বাবা। সবাই উঠে গিয়ে এসে রাজকে ঘিরে বসল। রাশেদ চৌধুরী ছিলেন পিঠের হাত রেখে বললেন, তোমার ভুলের জন্য মানে? কি হয়েছে আমাদের বলো? রাজ কেঁদে কেঁদে বলে, বাবা, রাহা রাহা আমায় ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আর আমি তোমাদের কাউকে না জানিয়ে ওকে বিয়ে করেছিলাম। বাবা, ওর গর্ভে আমার সন্তান আছে। আমি এটা জানার পরও ওর সাথে একটু ঝামেলা করে বলেছিলাম, তোর ভাই যখন আমার বোনকে অস্বীকার করেছে, আমিও তোকে অস্বীকার করলাম। আমি ওকে এই বলে বাড়িতে চলে গিয়েছিলাম। আর ও এসে দেখি ও আমাদের সবাইকে রেখে চলে গিয়েছে। বাবা, ওকে আমার কাছে এনে দাও। আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। রাজের কথা শুনে সবাই অবকাশে শেষ প্রান্তে চলে গেল। সবাই রাজের আহাজারিতে কাঁদতে লাগলো। রাশেদ চৌধুরী আর সাইমা চৌধুরী কাঁদতে লাগলো। তাদের বংশের অংশের সাথে নিয়ে রাহা বাড়ি থেকে চলে গিয়েছে। আর রাজ পাগলের ন্যায় করতে করতে সাইমা চৌধুরীকে ধরে বলে, আম্মু, ও আম্মু, আমার রাহা আমার জন্য চলে গিয়েছে। আমি এখন ওকে কোথায় খুঁজবো? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে খুঁজতে যাব। সাইমা চৌধুরী রাজের কপালে মুখে হাত রেখে বললেন, বাবা, একটু শান্ত হ, ও চলে আসবে। আর তুই ওকে বিয়ে করেছিস, আমাদের বলিসনি কেন? আমরা তো মেয়েটাকে কম ভালোবাসতাম না, এমনকি ওকে মেনেও নিতাম। তোর বাবাও বলেছিলেন রাহাকে তোর বউ বানাতে, আমিও রাজি ছিলাম। আর ওর সাথে কেন ঝামেলা করতে গেলি? মেয়েটার গর্ভে আমাদের বংশের আলো ছিল। ও এখন কোথায় আছে আর কোথায় খুঁজবো? রাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো। রাজ নিজের ব্লেজার খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে অস্থির কণ্ঠে বললে, আম্মু, আমি রাহাকে খুঁজতে গেলাম। আমি ওকে না নিয়ে ফিরবো না। আমি ওকে না নিয়ে ফিরবো না। আমি এই বলে রাজ বেরিয়ে গেলাম। পিছন পেছন রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী চলে গেলেন। কিন্তু তারা দুজনে যেতে যেতেই রাজ নিজের গাড়ি স্টার্ট দিতে পারে গেট পেরিয়ে গিয়েছেন। রুবেল চৌধুরীর আরেকটা গাড়ির কাছে নিলেই রাশেদ চৌধুরী বাধা দিয়ে বলেন, রুবেল, রাজকে ওর মতো ছেড়ে দে। তুই ভিতরে চল, এখন তোর একটু রেস্ট নেওয়া প্রয়োজন। চল। রুবেল চৌধুরী অনীহা থাকলেও রাশেদ চৌধুরীর সাথে ভিতরে চলে গেলেন। রাশেদ চৌধুরী রুবেল
চৌধুরীকে ড্রয়িং রুমের সোফায় এনে বসিয়ে মিষ্টিকে বললেন, মিষ্টি, যা যা তো পানি নিয়ে আয়। মিষ্টি দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে রুবেল চৌধুরীর সামনে ধরে। রুবেল চৌধুরী মিষ্টির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে খানিক পানি নিয়ে খেলেন। এরপর মিষ্টির হাতে খালি গ্লাসটা দিলেন। মিষ্টি গ্লাসটা রেখে আবারও তার ছোট আব্বুর পাশে এসে দাঁড়ালো। রুবেল চৌধুরী মিষ্টির দিকে তাকিয়ে বললেন, মিষ্টি মা, আমার পাশে বসো। মিষ্টি রুবেল চৌধুরীর পাশে বসলো। রুবেল চৌধুরী গলা কণ্ঠ খাদে নামিয়ে বলেন, রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটার ব্যাপারে আমাকে সব খুলে বলো তো। মিষ্টি রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলল সবাইকে। এই শুনে রুমানা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, কিসের জন্য যে ওদের এমন ঝামেলা করতে হবে? রাদীপ আর মিষ্টি তো নিজেরাই আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওরা নিজেরাই তো বলেছে ওরা আর এই সম্পর্ক নিয়ে এগোতে চায় না। এখন আর মেয়েটা কোথায় গিয়েছে এমন শরীর নিয়ে? আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ফিরে এনে দাও। তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রেখো। রুবেল চৌধুরী সোফায় গা এলিয়ে দিয়ে বলেন, কালকে রাতে রাহা কোনো যে এই কথাগুলো বলেছিলেন, এখন আমি সব বুঝতে পারছি। কেন ওই বাড়িতে থেকে চলে যেতে হবে? আমি কি মরে গিয়েছিলাম? ও আমাকে জানাতো। এখন এই শরীর নিয়ে কোথায় বা যাবে? বয়সই বা কত হয়েছে যে নিজের সাবাইভ করবে? রাশেদ চৌধুরীর পেছন থেকে রুবেল কাঁধে হাত রেখে বললেন, তুই চিন্তা করিস না, দেখিস রাহা ফিরে আসবে। আর ও একা কোথাও গিয়ে থাকবে না, চলে আসবে। রাত 10টা। রাজ নিজের মতো ড্রাইভ করে যাচ্ছে, কপালে দৃঢ় চিন্তা ভাঁজ। আশেপাশে কত জায়গায় তাকিয়ে দেখছে, কিন্তু কোথায় রাহার দেখা মিলছে না। গাড়িতে এসি এসি অন থাকা সত্ত্বেও ঘামছে। শার্টের বোতাম উপরেগুলো খুলে দিল। টান টান বুকটা তবুও ঘামছে। শার্টের হাতা কুইনের উপর ওঠানো। স্মার্ট ওয়াচ খুলে ডেস্কে ছুঁড়ে মারল। এখনো রাহাকে খুঁজে পায়নি। নিজের উপরে নিজেই তীব্র রাগ হচ্ছে। রাজ ডেস্কে থেকে ফোনটা নিয়ে পুলিশের নাম্বারে কল দিল। কল রিসিভ হতেই বলে, হ্যালো, আমি রাজ চৌধুরী বলছি। আমার ওয়াইফ রাহা চৌধুরী মিসিং। ওকে পেয়েছেন? না স্যার, আমরা এখনো পাইনি। এই শুনে রাজ রেগে গিয়ে বলে উঠলেন, পাইনি মানে কি? একজন মেয়েকে খুঁজতে এত সময় লাগে? স্যার, আমরা দেখছি না, আমরা ইমিডিয়েটলি খোঁজ চাই। আর ওর নাম্বার ট্র্যাক করতে পেরেছেন? স্যার, আমরা নাম্বারটা ট্র্যাক করতে পারিনি, নাম্বারটা বন্ধ বলছে আর ট্র্যাকও করা যাচ্ছে না। আমরা আরও ফোন লাগিয়েছিলাম। রাজ তপ্ত শ্বাস ফেলে বলেন, ঠিক আছে, আমার ওয়াইফকে কোনো খোঁজ পেলে এমার্জেন্সি আমাকে জানাবেন। ওকে স্যার। রাজ কল কেটে ফোনে ডেস্কে ছুঁড়ে মারল। এক সময় কেঁদে উঠল। কিছুক্ষণ পরে গাড়িটা থামায়। কেঁদে কেঁদে নিজে বলে ওঠে, তুই কি করলি রাহা? আমায় ছেড়ে চলে গেলি? তুই কি একটু ভেবে দেখিসনি আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোকে এত ভালোবাসার পরও তুই এইরকম জেদে চলে নিয়ে গেলি। তুই যেই দিন হসপিটালে গিয়েছিলি সেই দিন তোকে আমার বন্ধুরা বাড়িতে দিয়ে গিয়েছিল। তুই কি সেই চিরকুটটাও পাসনি? সব দেখেও তুই একটু মনে হয়নি যে আমি তোকে এগুলো দিয়েছি? তুই এই কয়েকদিনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিসনি। তোকে বিয়ে করলাম, নিজের করে রাখলাম, আর তুই সেই দিনের কথাগুলো শুনে আমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি। আমাকে বলারও সময় দিলি না। আমি এখন তোকে কোথায় খুঁজবো? রাহা এয়ারপোর্টের থেকে বেরিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। রাদীপ রাহাকে দেখে মাত্রই দৌড়ে গিয়ে এলো রাহার কাছে। রাহার চোখের পানি জল করে উঠল। মুহূর্তে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রাদীপ রাহার
চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদছিস কেন? তোর ভাইয়ের কাছে চলে এসেছিস না? কোনো ভয় নেই। রাদীপ রাহার হাত থেকে লেদার নিয়ে বলে, চল। অনেক চিন্তায় ছিলাম। তুই যে একা একা এই পর্যন্ত এসেছিস। কোনো বিপদ হয়নি? আলহামদুলিল্লাহ। রাদীপ এক হাতে লেদার নিয়ে আরেক হাত রাহাকে নিয়ে চলল পার্কিং জেনে। সেখানে আসতেই রাদীপের একটা বাঙালি বন্ধুর নাম সিফাত বলে উঠল, বন্ধু এসেছিস? আর এইটা তোর বোন? হুম, এইটা আমার বোন রাহা। সিফাত রাহার দিকে তাকিয়ে বলে ওঠে, তোর বোন মানে? তোর আমারও বোন। রাহা ভালো আছো? রাহা হালকা হেসে বলে, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তিনজনই গাড়িতে উঠে বসলো। রাদীপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। তার পাশেই সিফাত বসেছে আর রাহা ব্যাক সিটে বসেছেন। এর মাঝে তিনজনের মাঝেই টুকটাক কথা হয়েছে। রাদীপ নিজের ম্যানশনে আসার আগেই সিফাতকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। রাদীপ একটা বাসার সামনে গাড়ি পার্ক করে। এরপরে রাহা আর রাদীপ দুজনেই নেমে যায়। রাহা ভাইয়ের সাথে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়িটা ডুপ্লেক্স। ঢুকতেই ড্রয়িং রুম, অনেক স্পেস। এক পাশে স্টাডি রুম, সাথে বুকশেলফ, আরেক পাশে সোফা, আর মাঝে বরাবর সিঁড়ি। সিঁড়ির পাশে ড্রয়িং স্পেস, এর পাশে কিচেন। সব কিছুই আধুনিক জিনিস আর আধুনিক স্টাইলে সেট আপ করা। রাহা ভিতরে ঢুকতে আশেপাশে তাকিয়ে বলে, ভাইয়া তোমার বাসাটা তো খুব সুন্দর। আগে শুধু ফোনে দেখতাম, আর নিজের চোখে দেখে খুব ভালো লাগছে। আর এখানেই তুমি একাই থাকো? রাদীপ হেসে বলে, একাই থাকতাম। 2 বছর ধরে আমার সাথে সাইমনও থাকে, আর ও একটা কাজে দেশে গিয়েছে। কিছুদিন পর চলে আসবে ও। রাদীপ রাহাকে নিয়ে উপরে চলে আসে। বেডরুমে গুলো উপরে। সব মিলিয়ে উপরে 4টা বেডরুম। 3টা নিজেরা ব্যবহার করার জন্য আর একটা গেস্ট রুম হিসেবে রাখা হয়েছে। আর নিচে শুধু একটা বেডরুম, যেখানে বেশিরভাগ মেইড থাকে। রাদীপ রাহাকে একটা রুমে এনে বলে, এই রুমে তুই থাকবি, আর সব কিছু তোর নিজের। সারা বাড়িতে তুই নিজের মতো করেই থাকবি। মনে যা আসে তাই করবি, আর যা কখনো মন খারাপ দেখি তাহলে মার খাবি। রাহা কান্না পাচ্ছে কাছ থেকে ভাইয়ের কথা শুনে। তার ভাই অভিভাবকের মতো করে বোঝাচ্ছে তাকে। রাদীপ রাহাকে চুপচাপ থাকতে দেখে হালকা মাথায় টোকা দিয়ে বলে, কি ভাবছিস? যা এবার ফ্রেশ হয়ে আয়। আমি মেইডকে বলে খাবার রেডি করতে বলছি। তুই তাড়াতাড়ি আয় নিচে। রাহা বলে, ঠিক আছে ভাইয়া। রাদীপ চলে যায় নিচে। কিচেনের সামনে গিয়ে একজন মহিলা মেইডকে বলে খাবার রেডি করতে। মেইডটি খাবার রেডি করে ডাইনিং টেবিলে রাখতে শুরু করে। রাদীপ আর সাইমন যখন ছিল তখন নিজেরাই নিজেদের কাজগুলো করত। রাদীপ এখন একা বলে আর রাহা এসেছে বলে মেইড হায়ার করেছে। মিনিট 20 পর রাহা নিচে নেমে আসে। রাদীপ রাহাকে নিচে ডাইনিং টেবিলে বসে। খাবার শেষ করে রাদীপ রাহাকে বলে স্টেজ নিচে শুয়ে পড়তে। রাহাও কথা বাড়ায় না, চলে যায় নিজের রুমে। সারাদিন বিমানে জার্নি করার ফলে শরীরটা ক্লান্ত লাগছে। রাজবাড়িতে ফিরতে দেখে ড্রয়িং রুমে তার মা বসে আছে। রাজ এগিয়ে যেতে সাইমা চৌধুরী উঠে এগিয়ে এসে বলে, পেয়েছিস রাহাকে? রাজ গলা কণ্ঠখানে নামিয়ে বলে, অনেক খুঁজেছি আম্মু, কোথাও পাইনি আমি ওকে। এই বলে রাজ সোফায় বসে পড়ল। সাইমা চৌধুরীর ছেলের কাছে বসল। রাজ আস্তে করে তার মায়ের কোলে মাথা রেখে শুলো। পরক্ষণই কেঁদে উঠল, যা দেখে সাইমা চৌধুরীর নিঃশব্দে কাঁদছে। রাজ কান্নাজড়িত গলায় তার মাকে বলে, আম্মু, ও আম্মু, আমি যে রাহাকে পেলাম না। ও যে আমার থেকে দূরে চলে গেল। আমি ওকে কত খুঁজলাম, ও আমাকে দেখা দিল না আম্মু।
ওর প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, কেউ বলতে পারলো না ও কোথায়। আমি আর কোথায় খুঁজবো আম্মু? আমায় বলে দাও না, আমার বড় অসহায় লাগছে। ওর পেটে আমারই সন্তান, আমারই রক্ত, আমি আর কোথায় খুঁজবো? সাইমা চৌধুরী চোখ মুছে বললেন, কাঁদিস না, রাহা চলে আসবে। আর ও এই একা একা কোথায় বা থাকবে? এরই মাঝে নিচে নামলো রুমানা চৌধুরী। তারা দুজনেই রাজকে অনেক বলে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন। এরপরে দুজনে মিলে রাজের খাবার গরম করতে কিচেনে এলো। রাজ নিজের রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমের লাইট জ্বালিয়ে কাভার্ড থেকে কাপড় বের করা সোজা ওয়াশরুমে চলে গেল। এর মাঝেই সাইমা চৌধুরী রাজের জন্য খাবার রেখে গেলেন রুমে। রাজ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা টাওয়ালে ছুঁড়ে মেরে বিছানায় বসলেন। চোখ গেল সোফার টেবিলে খাবারের দিকে। সারাদিনে কিছুটি খায়নি, তবুও খাওয়ার প্রতি কোনো আগ্রহ জাগছে না। রাজ রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় আসলো। শরীরটা ক্লান্ত থাকায় শুয়ে পড়ার চিন্তা করলো। যেই বালিশটা টেনে শোবে ঠিক তখনই সামনে পড়লো একটা কাগজ। রাজ কাগজটা হাতে নিয়ে ভাঁজ করলো। এটা রাহার হাতের লেখা। রাজ লেখাটি পড়তে লাগলো। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছুটানে চলবে।